আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা প্রশ্নের ধরন দেখে বুঝতে পারছো এটা একটা জ্যামিতির প্রশ্ন। তোমাদের যে উচ্চতর গণিতের যে পাঠ্য বইটি আছে সেই বইয়ের এটা হচ্ছে ৩ নম্বর অধ্যায়ের একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি, এডিবি এবং সিএফ যথাক্রমে এই যে বিসি, এসিএ এবং এবি বাহুর মধ্যমা, মধ্যমা তিনটি পরস্পর যে বিন্দুতে মিলিত হলো বা ছেদ করলো, তার মানে জি হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, এখন দেখো প্রশ্ন আবার আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন গটা কিন্তু আবার ভেক্টরের। সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। আমরা সব মিলামিশে একবারে এটা সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু প্রশ্ন ক এর সমাধানটা করি। দেখো প্রথমে প্রশ্ন কতে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? একদম ছোট্ট একটা প্রশ্ন। আমরা এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদের বোঝাই দিলেই হবে। তারপরেরগুলো আমি তোমাকে একটু ডিটেলসে একদম করে দেখাবো আর কি। ওকে, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি। যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে কি হয় দেখো। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ একক। এটা হচ্ছে আমরা কোথা থেকে পাইলাম বলো তো? এইটা মূলত আমরা পিথাগোরাসের সূত্র থেকে এটাকে নিয়ে আসছি। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে একটা সমবাহু ত্রিভুজের, যদি তুমি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ ধরো, তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এটা এ হলে এটা এ হবে, এটা এ হবে। লম্ব টানলে এখানে a/2 হয়ে যায়। কারণ কি, শীর্ষবিন্দু থেকে সমবাহু ত্রিভুজের ভূমির উপর লম্ব টানলে এই ভূমিটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এখন এখানে হচ্ছে তোমার a/2, এটা a, আর পিথাগোরাসের সূত্র দিলে আমরা এই যে লম্বটা এডি, এটা পাবো √3/2 ইন্টু এ, এই মানটা পাবো। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে উচ্চতা বা মধ্যমা। এখন আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ উহার মধ্যমার বা উচ্চতার কত বলতো? মধ্যমা বা উচ্চতার এই যে 2/3 অংশ, 2/3 অংশ। যদি তাই হয় তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি বলতো? প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে এখানে এটা হচ্ছে 2/3 ইন্টু এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা এটা টোটালটা গুণ করলে আমরা কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে ব্যাসার্ধ। এই সেই ব্যাসার্ধ সমান সমান করে দিলাম। এবার এখানে আমরা যদি হিসাব করে নিই, হিসাব করলে এই 2 আর এই 2 কেটে যায়। এটাকে তুমি যদি কি করো, এই ভাগ করলে নিচে একটা √3 থাকে। কি থাকে বলো তো? √3 থাকে। কারণ √3 কে 3 দ্বারা কাটাকাটি করলে √3 থাকে। তার মানে এখানে থাকছে হচ্ছে তোমার a, আর নিচে থাকছে হচ্ছে √3 ইজ ইকুয়ালস টু 6। তাহলে a সমান সমান কি হচ্ছে? এই √3 টা ওখানে যে গুণ হয়ে 6√3 হয়ে যাচ্ছে। এই 6√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6√3 তোমার হচ্ছে সেন্টিমিটার। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, প্রশ্ন খ বলে প্রমাণ করা হয়েছে করো যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই এডি আর বিডি আসলে কি? এডি এবং বিডি, এডি হচ্ছে একটা মধ্যমা, বুঝতে পারছো, আর বিডি হচ্ছে ওই ডি বিন্দু থেকে বি বিন্দুর দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে একটা বাহুর অর্ধেক। কারণ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু ডি। তাহলে এই যে এটা আমরা দেখে বুঝতে পারছি, আর এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা ত্রিভুজের দুইটা বাহু। এই দুই যে ভাগ এখানে গেলে গুণ হয়ে যাবে। তো এটা দেখেই তোমরা অনায়াসে বুঝতে পারছো এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্রের প্রমাণ। তো অ্যাপোলিয়াসের যে উপপাদ্য সেটা প্রমাণ করবো। এটার জন্য আমাদের পিথাগোরাসের যে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ব্যবহারটা এখানে লাগবে। তো আমরা এই যে তথ্য অনুযায়ী যদি একটা চিত্র একটু এঁকে নিই, ধরো যে ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ আমাদের সবগুলা লাগবে না, আমাদের প্রমাণ করার জন্য শুধু এডিটা লাগবে। তাহলে চলো একটু আমরা অঙ্কন করে নিই। ধরো যে একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের নাম দিয়ে দিই, মনে করো যে এর নাম হচ্ছে এ, বি আর হচ্ছে সি। ওকে, এই হচ্ছে ত্রিভুজ। এখন বিসি বাহুর মধ্যবিন্দু হলো মনে করো যে ডি, এটা হচ্ছে ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে আমরা এ আর ডিকে যোগ করে দিলাম, এটা হচ্ছে মধ্যমা। আরও একটা কাজ করলাম আমরা, এখান থেকে মনে করো যে এই একটা লম্ব টানলাম, কার উপরে? ভূমির উপরে। ভূমির উপর একটা লম্ব টেনে দিলাম। তো এই লম্বটা হচ্ছে আমরা নাম দিলাম কি, যে কোনো একটা নাম তুমি দিতে পারো, এখানে যে কোনো নাম দেওয়া যাবে, যে লম্ব। তো মনে করো যে আমি লম্বের নাম দিলাম হচ্ছে জি অথবা ই অথবা যে কোনো কিছু একটা দেওয়া যাবে। আপাতত আমি জি দিয়ে রাখলাম, যদিও জি আমাদের এখানে বলা হয়েছে যে ভর কেন্দ্র, তো সমস্যা নাই, ক্ষয়ের জন্য আমরা জিটা, ক্ষয়ের জন্য এইটা ভর কেন্দ্র যেটা সেটা ব্যবহারটা আমরা গয়। তো এখানে আমরা জি দিয়ে রাখলাম, বা অন্য যে কোনো কিছু তুমি দিতে পারো, ইও দিতে পারো, এফও দিতে পারো, হোয়াটএভার, কিছু যায় আসে না এতে। আচ্ছা, তো আমরা কিন্তু চিত্রটাকে এঁকে ফেলেছি। চিত্র এঁকে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি যখন এই এ থেকে জি এর উপরে, এ থেকে বিসি এর উপর এ জি লম্ব টানলাম, ভালো করে বুঝি, লম্ব টানলাম, তখন আমি এখানে দুইটা ত্রিভুজ কল্পনা করতে পারি। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি ডি, এই যে একটা ত্রিভুজ, ভালো করে খেয়াল করো, একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে যদি এই কোণটাকে তুমি ধরো হচ্ছে
সূক্ষ্মকোণ, অথবা তুমি যদি এটাকে ধরো সূক্ষ্মকোণ, এটাকে যদি ধরো সূক্ষ্মকোণ, তাহলে এইটা একটা ত্রিভুজ হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার তুমি যদি এই সাইডটাকে একটা ত্রিভুজ ধরো, আর এই কোণটাকে যদি তুমি কোণ ধরো, তাহলে এটা স্থূলকোণ। আমার একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দরকার, একটা স্থূলকোণী ত্রিভুজ দরকার, দুইটার জন্য দুইটা সূত্র দরকার। একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে তুমি যদি এইখানে এই যে এডি যে বাহুটা, এডি বাহুটার লম্ব যদি তুমি চিন্তা করো, এই যে এডি যে বাহুটা, এডি বাহুটা এখানে এ বিন্দু থেকে তুমি যদি জি বিন্দুতে জি বিন্দু এ জি লম্ব টানো বিসি এর উপরে, তাহলে এই যে অংশটা দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে এবি এর লম্ব বিক্ষেপ। এবি এর কি লম্ব বিক্ষেপ? লম্ব বিক্ষেপটা কি সেটা তো একটা আমরা বেসিক ক্লাসে ব্যাখ্যা করেছি, তোমরা তারপর একটু বলে দিই যে ধরো একটা তলের উপর একটা বাহুর লম্ব বিক্ষেপ আঁকতে চাচ্ছ, ধরো এটা একটা এক্স ওয়াই তল আর এক্স ওয়াই তল, তো এখানে মনে করো এই সিডি একটা রেখা, তো সিডি রেখার লম্ব বিক্ষেপ এক্স ওয়াই তলের উপর বা এক্স ওয়াই বাহুর উপর কতটুকু হবে? তাহলে সি বিন্দু থেকে তোমাকে একটা লম্ব টানতে হবে আর ডি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। ধরো এটা হচ্ছে এবি অংশ, তাহলে এবিটাই হচ্ছে সিবি এর বা সিডি এর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই এর উপরে। ঠিক একই রকম ভাবে যদি আর একটা চিন্তা করো যে এক্স ওয়াই একটা রেখা আর এখানে সিডি বাহুর লম্ব বিক্ষেপ আঁকবো, তাহলে এটা হলো সি। এখন সি বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, কারণ কি সি বিন্দুটা অলরেডি এক্স ওয়াই এর উপর পড়ে আছে। তাহলে তুমি শুধুমাত্র ডি বিন্দু থেকে লম্ব টানবা, টানলা এটা মনে করো যে পি, এই সিপি যে অংশটা এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড যে ঘটনাটা ঘটছে যে এডি এর যদি লম্ব বিক্ষেপ আঁকি, তাহলে এ থেকে লম্ব আঁকবো এই যে, আর ডি তে লম্ব আঁকার দরকার নেই, কারণ ডিটা অলরেডি বিসি এর উপরে পড়ে আছে, বিসি এর বেশি আছে। তাহলে বুঝলাম যে এটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ। তো এখন আমরা কি করব, আমরা প্রথমে তোমার হচ্ছে এই সূক্ষ্মকোণী ত্রিভুজটাকে নিব, এই কোণটাকে সূক্ষ্মকোণ ধরে, কোণটাকে এটাকে সূক্ষ্মকোণ ধরে ধরো ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর কোন কোণটাকে সূক্ষ্মকোণ ধরবা? এডিবি, কোণ এ ডি বি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এবার আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে একটু তুমি ডিটেলসে লিখতে পারো পিথাগোরাসের সূত্র অনুসারে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, আর আমাদের কি প্রমাণ করতে হবে আমরা একটু সামনে রেখে দিই, তাহলে প্রমাণ করতে সুবিধা হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে হচ্ছে এর বিপরীতে আছে কি এবি, এই যে এবি স্কয়ার সমান কি হবে? এবি স্কয়ার সমান হবে হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। অপর দুই বাহু কোনটা? তাহলে হচ্ছে কোন সংলগ্ন বাহু দুইটা, তার মানে এডি আর হচ্ছে বিডি, এডি আর কি বিডি, তো এডি আর বিডি নিব, তাহলে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। তাহলে এইবার এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব, তো নিলাম মনে করো যে বিডি, কি নিলাম মনে করো যে বিডি, তাহলে যদি বিডি নিই এই নিলাম বিডি, নিলাম হচ্ছে বিডি, আর যে কাকে নেই নি এডিকে নিয়ে নিই, তাহলে এডিকে যদি না নাও তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ নিতে হবে, যেটা হচ্ছে এখানে জিডি অথবা জিডি বা ডিজি লিখতে পারো, আমি জি ডি লিখলাম, এটা লম্ব অভিক্ষেপ। এর অন্তর্গত আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য এটা প্রস্থের গুণ করলে হয় আয়তক্ষেত্র, তার দ্বিগুণের সমষ্টির দ্বিগুণ পরিমাণ কম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নাও। কারণ কি দেখো, এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, এবং অপর দুই বাহুর যে কোনো একটি আর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির দ্বিগুণের পরিমাণ কম। এটা হচ্ছে পিথাগোরাস তার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করেছে, এই প্রমাণও কিন্তু আমরা করে দেখিয়েছি, তবে এইটার জন্য আমার এই প্রমাণটা দেখানো দরকার নাই, শুধু এই সূত্রটাকে ব্যবহার করলেই হবে। এরপরে যেটা দেখো, এখানে যেটা হচ্ছে এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো, ত্রিভুজের নাম কি বলতো? ত্রিভুজের নাম হচ্ছে এবিডি, এবং এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ। এটা কি টাইপের ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা লিখবো যে ত্রিভুজ, আচ্ছা প্রমাণের জন্য আমি ত্রিভুজটাকে একটু নিচে নিয়ে আসি, কারণ আমাদের চিত্র দেখে দেখে কিন্তু প্রমাণ করতে হবে। এরপরে দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি এর, ত্রিভুজ এ ডিসি এর স্থূলকোণ বলতো কোন কোনটা এখানে স্থূলকোণ? কোন কোনটাকে আমরা স্থূলকোণ বলতে পারি? এই যে কোনটা, এই যে কোনটা, এটা হচ্ছে স্থূলকোণ, নাম হচ্ছে এডিসি। তাহলে কোণ এডিসি, কোণ এ ডিসি হচ্ছে স্থূলকোণ, ত্রিভুজ এবিসি এর এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, বিপরীত বাহু মানে হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার, এই যে লিখলাম হচ্ছে এসি স্কয়ার, সেটা কেমন হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর দুই বাহু একটা হচ্ছে এডি একটা হচ্ছে সিডি, তাহলে লিখবো হচ্ছে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, সিডি স্কয়ার। আর যেটাকে আর এই দুইটার মধ্যে যে কোনো একটা, তার মানে তুমি যদি এডিও নিতে পারো সিডিও নিতে পারো, আমরা এখানে সিডি নিব, কারণ সিডি নিলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সিডি, আর কাকে নেই নি বলতো? নেই নি হচ্ছে এডিকে, তাকে যাকে নেওনি তার লম্ব অভিক্ষেপ সেটা হচ্ছে
জিডি কি লিখবো বলো তো, জিডি, এই লিখলাম হচ্ছে জিডি। এর অন্তর্গত আয়তক্ষেত্র, এই দুটোকে গুণ করলে হয় আয়তক্ষেত্র, তার দ্বিগুণের পরিমাণ দ্বিগুণের সমষ্টির সমান, সমষ্টি মানে যোগ করে দাও, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র অ্যাপ্লাই করলাম, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই দুইটা সমীকরণ, দুইটা সূত্র অ্যাপ্লাই করে দুইটা সমীকরণ পেলাম। এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করে দেব। কি করব বলো তো, দুইটা সমীকরণকে শুধু যোগ করে দেব। তো এখন আমাদের এই চিত্রটার আর খুব একটা প্রয়োজন হচ্ছে না, চিত্রটাকে উপর তুলে দিই, আর এই দুইটা সমীকরণকে আমি একটু পাশাপাশি লিখি। আচ্ছা, এরপর আমি কি করব, আমি হচ্ছে জাস্ট সমীকরণ দুইটাকে যোগ করে দিব। চলো সমীকরণ দুইটাকে যোগ করার চেষ্টা করি। 1 নাম্বার সমীকরণের সাথে আমরা 2 নাম্বার সমীকরণ যোগ করব। যোগ সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের পদ্ধতি হচ্ছে লেফট সাইড যাবে, রাইট সাইড। এর বাম পাশে আছে এবি স্কয়ার, এর ডান পাশে আছে এসি স্কয়ার। চলো এই দুইটাকে যোগ করে দিই। তাহলে এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার যোগ করে দিলাম ইজ ইকুয়ালস টু, এবার ডান পক্ষে যা আছে পুরোটা ধরে আমরা বসাই দিব। কি আছে ডান পক্ষে বলো তো, ডান পক্ষে আছে হচ্ছে এই জিনিসটা, এই যে এটা। তাহলে এই পুরোটাকে ধরে যদি আমরা এখানে এনে বসাই দিই, এই যে তার সাথে আমরা যোগ করব কোনটা, তার সাথে আমরা যোগ করব হচ্ছে এই যোগ চিহ্ন দিলাম। এবার এই পাশে যে ডান সাইডে যে অংশটা আছে এইটা, তাহলে এটাকেও এনে আমরা এখানে কি করব, বসাই দিলাম, এই যে বসাই দিলাম। দুইটা সমীকরণ কি হয়ে গেল, যোগ হয়ে গেল। তাহলে দুইটা সমীকরণ যোগ করলাম, সমীকরণ যোগফল এখন তোমরা দেখতে পাচ্ছ আমি দুইটা সমীকরণ যোগ করেছি। দেখবা যে অ্যান্সারের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করছি। ওকে, চলো এবার তাহলে এখানে লিখি হচ্ছে এ বি স্কোয়ার, বাম পক্ষ মানে এই পক্ষটা অলরেডি চলে এসেছে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি, আর এখানে আছে এডি, দুইটা এডি স্কোয়ার, তাহলে এখানে আসবে কি বলতো, 2 এডি স্কোয়ার। এরপরে দেখো 2 এডি স্কোয়ার তো যোগ হলো, এখানে একটু আমরা যদি খেয়াল করি এখানে বিডি, তো লিখবো হচ্ছে বিডি, কি লিখবো, প্লাস হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস 2 বিডি আর হচ্ছে জিডি। এরপরে আসো এই সিডি স্কোয়ারকে আমি সিডি না লিখে আবারও বিডি লিখতে পারবো। কেন লিখতে পারবো বলো তো, কেন লিখতে পারবো, একটু যদি চিত্রটা দেখো, যেহেতু এখানে একটু যদি মনোযোগ দেই আমরা, এখানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কারণ এডি হচ্ছে মধ্যমা প্রশ্নে বলা আছে, তাহলে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে বিডি আর সিডি সমান হয়। বিডি আর সিডি কি হয়, সমান হয়। এবং বিডি আর সিডি যদি সমান হয়, তাহলে আমরা বিডিকে সিডি দিয়ে কনভার্ট করতে পারি, অর্থাৎ বিডিকে রিপ্লেস করে সেখানে আমরা সিডি নিয়ে আসতে পারি। তো এখানে সিডির পরিবর্তে আমরা বিডি অথবা বিডির পরিবর্তে সিডি লিখতে পারি, তাতে আমরা প্লাস মাইনাস করতে পারি সহজে। তাহলে এবার দেখো এখানে খেয়াল করে দেখো, 2 সিডি না লিখে কি লিখবো, লিখবো হচ্ছে বিডি ইন্টু জিডি। এখানে একটু সাইডে নোট দিয়ে দাও যে সিডি ইকুয়ালস টু বিডি, সিডি ইকুয়ালস টু বিডি অথবা বিডি ইকুয়ালস টু সিডি, যেভাবে লেখো কোনো প্রবলেম নাই। এরপরে আসো একটু যোগ বিয়োগ করা যাক। দেখো আমরা যদি এখানে একটু যোগ বিয়োগ করি, এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাম পাশে যা ছিল তাই থাকবে। এখানে দেখো 2 এডি স্কোয়ার তো আগে থেকেই ছিল, আর একটু খেয়াল করো বিডি স্কোয়ার এখানে একটা আর এখানে একটা, মোট কয়টা, দুইটা, তাহলে আমরা যোগ করলে পাবো 2 বিডি স্কোয়ার। আচ্ছা, এটা দেখো প্লাস, এটা দেখো মাইনাস, মাইনাস প্লাসে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দাও, কেটে দিলে এই পার্ট শেষ হয়ে গেল। তো শেষ হয়ে গেলে তুমি একটু ডান সাইড থেকে কি করতে পারো বলো তো, ডান সাইড থেকে তুমি একটা 2 কমন নিতে পারো। তাহলে এখানে আমরা যদি লিখি যে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 যদি কমন নিয়ে নিই, তাহলে এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। দেখো তো প্রমাণ হলো কিনা, না প্রমাণ এখনো হয়নি, আমাদের একটা কাজ বাকি আছে। এই যে 2টা এখানে গুণ আকারে আছে, এটাকে শুধু এই পাশে পাঠায় দাও, দিলে ও ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। চলো 2টাকে একটু পাঠাই দিই। তাহলে পাঠায় দিলে কি হচ্ছে, পাঠায় দিলে এখানে যা হচ্ছে তা হচ্ছে এই 2টা এখানে এসে ভাগ হয়ে হাফ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেল। সরি, হ্যাঁ ঠিক আছে, আমাদের এটাকে ডান পাশে পাঠানো হয়েছে, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো প্রমাণ হয়ে গেছে, তাহলে লিখে দাও প্রমাণিত। ওকে, একদম সহজ যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা পিথাগোরাসকে ব্যবহার করছি দুইবার, একবার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একবার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। মূল ত্রিভুজ এবিসি কে আমরা দুইটা পার্টে কনভার্ট করছি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, একটা হচ্ছে ত্রিভুজ এসিডি। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এই পাশেরটাকে ধরছি সূক্ষ্মকোণ আর এই পাশেরটাকে ধরছি স্থূলকোণ, ব্যাস। দুইটা সূত্র মানে সূক্ষ্মকোণ ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করছি, স্থূলকোণ ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে দুইটা সমীকরণ মানে শুধু যোগ করে দাও, তোমার অ্যান্সার প্রমাণ হয়ে যাবে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন গ, আমরা দেখি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে, দেখো কি বলা হয়েছে যে এডি প্লাস ভেক্টর এডি প্লাস ভেক্টর বিই প্লাস ভেক্টর সিএফ ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর বা জিরো। তো একটু খেয়াল করো এখানে এডিটা আসলে কি। এডি হচ্ছে এই দেখো মধ্যমা, আর বি হচ্ছে সেটাও একটা মধ্যমা, আর সিএফ হচ্ছে সেটাও একটা মধ্যমা। তিনটা মধ্যমাকে যদি যোগ করা হয় একই ত্রিভুজের, ভেক্টরের নিয়ম অনুযায়ী সেটা জিরো হয়, এটা আমরা প্রমাণ করব। এবং এখানে এডি বিসি, এডি কি বিসি এর বিসি সিএ এবং এ বি এর উপর মধ্যমা। আচ্ছা, তার মানে এডি এ বিন্দু থেকে বিসি এর উপরে পড়বে এডি, আর বি বিন্দু থেকে ই বিন্দু পড়বে হচ্ছে সি এর উপরে, আর সিএফটা পড়বে হচ্ছে এ বি এর উপরে। আর এখানে মধ্যমা তিনটি পরস্পরকে কোথায় ছেদ করে? জি বিন্দুতে। তাহলে জি হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। চলো আমরা এটা প্রমাণের চেষ্টা করি। এটা প্রমাণের জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ নিব, ত্রিভুজের নাম দিব হচ্ছে এবিসি। কি নাম দিব বলতো? এ বি সি, এই যে নাম দিয়ে দিলাম। এরপরে এডি হচ্ছে মধ্যমা কার উপরে? বিসি এর উপরে। তাহলে এডি যদি মধ্যমা হয় বিসি এর উপরে, এ নাও এডি দিয়ে দিলাম, এই যে এডি হচ্ছে মধ্যমা, এই হচ্ছে আমার এডি। তারপরে মনে করো যে বিই, তাহলে বি থেকে যাবে, এই বি থেকে যাবে যে কোথায় পড়বে? এসি এর উপরে, এই হচ্ছে আমার বিই মধ্যমা। তারপর আরেকটা কোথায়? সি এ, এটা হচ্ছে সিএফ, সিএফ পড়বে হচ্ছে এবি এর উপরে। তাহলে সিএফ কে নিয়ে চলো, এই যে সিএফ, সিএফটা কোথায় যাবে? সিএফটা যাবে হচ্ছে এবি এর উপরে, এবি এর উপরে, এই হচ্ছে সিএফ। ওকে, এরপরে মধ্যমাগুলো পরস্পর কোথায় মিলিত হয়? জি বিন্দুতে। ভালো কথা। এখন যেহেতু বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে গেলে তোমরা ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে জানো। আমার ভেক্টরের বিস্তারিত ক্লাস আছে, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করবা। ভেক্টর নাইলে বুঝতে তোমাদের অনেক বেশি প্রবলেম হবে। তো ভেক্টর এর প্রবলেম সলভ করতে গেলে প্রথমে যেটা দরকার, ভেক্টরের ডিরেকশন চেনা। ভেক্টর শুধুমাত্র ভ্যালু দিয়ে এটাকে এক্সপ্রেস করা যায় না, ভ্যালুর পাশাপাশি ডিরেকশনটা মাস্ট। তো আমরা এক কাজ করি এখানে, এই যে তোমার যে ট্রায়াঙ্গেলের যে নামকরণ করলাম আমরা, এই যে ইংরেজি বর্ণমালার যে ক্রম অনুসারে আমরা হচ্ছে ভেক্টর দিক দিয়ে দিব। তাহলে আমরা যদি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর নাম বলি, তাহলে এ বি, তারপরে বলি বিসি, তারপরে বলি এসি। তার মানে এ বি, এ থেকে বি এর দিকে ডিরেকশন যাবে। তারপর হচ্ছে বিসি, বি থেকে সি এর দিকে ডিরেকশন যাবে। তারপর হচ্ছে এসি, এ থেকে কোন দিকে যাবে? এ থেকে সি এর দিকে ডিরেকশন যাবে। এরপরে দেখো তিনটা যে মধ্যমা আছে, একটাকে বলছে আমি এডি, এখানে প্রশ্ন বলছে এডি, মানে এ হবে আদি বিন্দু, ডি হবে শেষ বিন্দু। তাহলে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ডি হচ্ছে টার্মিনাল পয়েন্ট, গেল এ ডি, এ থেকে ডি এর দিকে। এরপরে বিই, বি থেকে যাবে কোন দিকে? ই এর দিকে। তারপরে সিএফ, সি থেকে যাবে হচ্ছে এফ এর দিকে। এই দেখো আমি সুন্দর করে ভেক্টরের দিক দিয়ে ফেললাম। এখন এই ভেক্টর দিক অনুযায়ী তিনটা মধ্যমাকে যোগ করে আমরা জিরো দেখাই দেবো। তাহলে চলো দেখানোর চেষ্টা করি। এই যে আসো প্রমাণে, প্রথমে আমরা এক কাজ করব, এটা হচ্ছে আমরা গয়ের সমাধান করছি কোশ্চেন। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এডি ভেক্টরটার মান বের করার চেষ্টা করব। তো এডি ভেক্টরটার মান যদি আমি বের করতে চাই, তাহলে ভালো করে খেয়াল করো, আমি এই ত্রিভুজটাকে নিতে পারি, সেখানে এডি পাবো, অথবা আমি এই ত্রিভুজটাকে নিতে পারি, সেখানে আমি এবি পাবো। তাহলে চলো আমি প্রথমে এ বি ডি ত্রিভুজটাকে নিই। ধরো ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে আমরা কি জানি যে, যদি আমি এখানে ত্রিভুজ সূত্র ব্যবহার করি, ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো কি? আমরা জানি যে ভেক্টরের যাদেরকে যোগ করা হয় তাদের দিক হয় একই দিকে। তাহলে যারা একই দিকে থাকবে তাদেরকে তুমি যোগ করে অপোজিট ডিরেকশনে যেটা থাকবে সেটা তুমি তার যোগফল বা লব্ধি পাবা। এইগুলো বোঝার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ভেক্টরের বেসিক ক্লাস করতে হবে, নাহলে প্রথমবারই এসে তোমার এই সিকিউ এর মধ্যে এই কোশ্চেন সলভ করার বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। আমার ধারণা যে তোমাদের এই বেসিকটা আছে। তাহলে চলো এখানে এ বি ভেক্টরের দিক দেখো আর বিডি ভেক্টরের দিক দেখো, এই দিক কিন্তু একই দিকে। তাহলে এই দুইটাকে আমি যোগ করতে পারবো। কি করতে পারবো? তাহলে আমরা লিখবো হচ্ছে এ বি ভেক্টর প্লাস হচ্ছে তোমার হচ্ছে বিডি ভেক্টর, বিডি ভেক্টর, এই দুইটা ডিরেকশন সেম, অপোজিট ডিরেকশন আছে এডি, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান এডি ভেক্টর। এই যে লিখে দিলাম এডি ভেক্টর। এখন আমি তো বললাম যে আমার হচ্ছে এডির ভ্যালু দরকার, এডির ভ্যালু কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এডির ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এক কাজ করা যাক, এখানে আমরা একটু ঘোরায় যদি লিখি, ধরো যে বা এখানে এডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এবি ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর। একটু যদি আমি মনোযোগ দিই, এ দেখো বিডি, এই যে হচ্ছে বিডি, বিডি অ্যাকচুয়ালি কি বলতো? বিডি ভেক্টর, এখানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি কি বলতো? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তো ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা এই বিডি ভেক্টর সমান কি লিখতে পারি বলতো? এই বিডি ভেক্টর না লিখে এখানে যদি আমি লিখে দিই হাফ অফ বিসি, তোমরা মনে মাইন্ড করবে না, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই জন্য বিডিকে আমরা হাফ অফ বিসি লিখলাম এবং সেটা আমি একবারে করে ফেলছি।
একবারে করে ফেললে কি হলো, আমার ম্যাথটা একটু ছোট হলো, তোমাদের কাছে মনে হলো যে একটু সহজ হলো। গেল, প্রথমে আমি এডির মানটা বের করে ফেলছি। এরপরে আসো একই রকমভাবে যদি আমি এরপরে বিই, বিই কোথায় আছে বলো তো, এই যে। তো বিইর জন্য আমি এই ত্রিভুজটাকে নিতে পারি, এই ত্রিভুজটাকে নিতে পারি। তুমি যদি একটু খেয়াল করো, এখানে এ বি এর ডিরেকশন যদি এন্টি ক্লকওয়াইজ আছে, এটা এন্টি ক্লকওয়াইজ আছে, আর এইটা হচ্ছে অপোজিট ডিরেকশন ক্লকওয়াইজ আছে। তার মানে যে দুইটার ডিরেকশন সেম, তাদেরকে আমি অ্যাড করে বা যোগ করে আমি তার বিপরীত ডিরেকশনে তার লব্ধিটা লিখতে পারি। তাহলে চলো এখানে এ বি, তাহলে আমি কোন ত্রিভুজটাকে এখানে ব্যবহার করব? ত্রিভুজ এ এ ই এ বি ই। তাহলে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে কি হবে বলতো? এ বি ই এর ক্ষেত্রে প্রথমে এ বি ভেক্টরটাকে নিব, তার সাথে যোগ করব বিই ভেক্টর, এদের ডিরেকশন একই দিকে, বিই ভেক্টর সমান সমান লিখবো হচ্ছে এই ভেক্টর, এ ই ভেক্টর। ভালো করে খেয়াল করো, আমরা এখানে কি করছি বলতো? প্রত্যেক জায়গায় আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করছি। তো ত্রিভুজ সূত্র ব্যবহার করলাম, ভালো। আর আমরা এখানে বের করতে চাচ্ছি হচ্ছে বিই এর ভ্যালু। কিসের ভ্যালু বের করব? বিই এর ভ্যালু। তো বিই এর মান যদি বের করতে চাই, তাহলে এবি কে ওই পাশে সরায় দাও, এবি কে ওই পাশে সরাই দিলাম। সরাই দিলে কি হচ্ছে? বিই ভেক্টর ইজ ইকুয়ালস টু এই ভেক্টর মাইনাস হয়ে যাবে হচ্ছে এবি ভেক্টর। এবি ভেক্টরটা এই পাশে পজিটিভ ছিল, পাশে নেগেটিভ হবে। এখন একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা ত্রিভুজের বাহুর নাম অনুযায়ী এখানে মান রাখার চেষ্টা করব। তো এখানে আছে আমাদের এইটা আসলে কি হচ্ছে? এসি এর মধ্যবিন্দু। তাহলে এই পরিবর্তে লেখা যায় হাফ অফ এসি। কি লেখা যায় বলতো? হাফ অফ এসি। তাহলে আমরা এইটাকে তুলে এখানে লিখতে পারি কি বলতো? হাফ অফ এসি ভেক্টর। এটাকে ধরো 2 নাম্বার সমীকরণ। কয় নাম্বার সমীকরণ ধরবো? 2 নাম্বার। চিত্রটাকে একটু নিচে নিয়ে আসি, কারণ আমাদের চিত্রটা কিন্তু প্রয়োজন বোঝানোর জন্য। ওকে, আরেকবার আসো। এরপরে আমার দরকার হচ্ছে সিএফ এর ভ্যালু। কিসের ভ্যালু দরকার? সিএফ। তো সিএফ এর ভ্যালু যদি দরকার হয়, খেয়াল করে দেখো, এই হচ্ছে সিএফ। তাহলে সি থেকে এফ এর দিকে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে এখানে কাজ করতে পারি। ত্রিভুজ এসিএফ। কোন ত্রিভুজ নিতে পারি? ত্রিভুজ এসিএফ। তাহলে চলো ত্রিভুজ এসিএফ কে নিয়ে কাজ করার চেষ্টা করি। তাহলে আবার ত্রিভুজ এ সি এফ এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয় আমরা দেখব যে কার দিকে কে আছে। এখানে এ সি এবং সি এফ এদের ডিরেকশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এর ডিরেকশন, সরি, এটা ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। আর এন্টি ক্লকওয়াইজ হচ্ছে এ এফ। তাহলে আমরা যে দুইটা ডিরেকশন সেম তাদেরকে যোগ করে দিই। তার মানে এসি ভেক্টর তার সাথে যোগ হবে সি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ এফ ভেক্টর লেখা যাবে। এরপরে আসো আমরা বের করতে চাচ্ছি আসলে এই সিএফ এর ভ্যালু। তাহলে সিএফ এর মান যদি বের করতে চাই, তাহলে সিএফ কে রেখে দাও, আর এখানে এএফ ভেক্টরটা রাখো, আর এসি কে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দাও। মাইনাস হচ্ছে এসি ভেক্টর। এবার এএফটা অ্যাকচুয়ালি কি? এএফটা হচ্ছে এবি এর অর্ধেক। এফটা হচ্ছে এবি এর অর্ধেক। তো এফ কে তুলে আমরা কি লিখতে পারি বলতো? এই এফ কে তুলে আমরা হাফ অফ এবি লিখতে পারি, হাফ অফ এবি ভেক্টর। এটাকে ধরো 3 নাম্বার সমীকরণ। এখন আমরা এই 3 নম্বর সমীকরণকে, 3টা সমীকরণকে যোগ করে দিব। 3টা সমীকরণ যখন আমি যোগ করছি, তখন লিখব হচ্ছে 1 + 2 + 3। এই 3টা ইকুয়েশন অ্যাড করো, সবগুলোর বাম পাশে যোগ হবে। প্রথমে আমরা 1 নম্বরে বের করছি কি দেখো? এডি, তারপরে হচ্ছে বি, তারপর হচ্ছে সিএফ। তাহলে এখানে এডি ভেক্টর প্লাস হচ্ছে বিই ভেক্টর প্লাস হচ্ছে সিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লিখবো? এবার চলো 1 নম্বরের ডান পাশে কি আছে। 1 নম্বরের ডান পাশে আছে হচ্ছে এই অংশটা, এই যে অংশটা। তাহলে চলো এইখান থেকে আমরা এই অংশটাকে নিয়ে যাই, নিয়ে জাস্ট এখানে আমরা যদি বসাই দিই, তো আমরা কি করলাম দেখো তো? এই যে আমরা এখানে এই প্রথম 1 নম্বর সমীকরণের ডান পাশটা নিয়ে আসছি। এবার 2 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে দেখো তো? 2 নম্বর সমীকরণের ডান পাশে আছে এই অংশটা। তাহলে আমরা এটাকে একটু নিয়ে আসি, এই যে এনে এখানে তুমি দিয়ে দাও এবং ওদের মধ্যে যোগ চিহ্ন দিয়ে দাও, এই দিলাম যোগ চিহ্ন। তারপরে 3 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে বলো তো? এই যে এই অংশটুকু, এইটাকে আমি নিয়ে আসি, এনে আমরা এখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম, যোগ হয়ে গেল। এবং পুরোটাকে আমরা একটা কালার দিই, তাহলে বুঝবা যে এটা একটা লাইন। আমি কি করলাম? 3টা সমীকরণকে আমি যোগ করেছি। তো 3টা সমীকরণ যখন আমি যোগ করছি, 3টা সমীকরণ যখন আমি যোগ করছি, তখন দেখো যে এখানে 3টা সমীকরণ যখন আমি যোগ করছি, তাহলে এর বাম পক্ষে যা থাকবে তা তো থাকবে, এটা আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে এ ডি ভেক্টর প্লাস হচ্ছে বিই ভেক্টর প্লাস হচ্ছে সি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখো প্লাস এবি মাইনাস এবি ঘ্যাচাং করে কেটে যায়, ভালো, কেটে দিলাম, কোনো ব্যাপার না। তো এখানে কাটা গেলে তাহলে এখানে থাকলো হচ্ছে হাফ অফ বিসি ভেক্টর, এখানে থাকে এসির আবার কি হচ্ছে বলো তো? এসিটা আবার এখানে দেখো, এই যে এসি আবার মাইনাস এসি আছে এখানে, প্লাস হাফ এসি মাইনাস হাফ এসি, মাইনাস করলে থাকবে হচ্ছে মাইনাস, কি থাকবে বলো তো? মাইনাস হাফ এসি থাকবে। আর এখানে
প্লাস হাফ এবি আছে, তো প্লাসটাকে আগে লেখো, প্লাস হাফ এবি ভেক্টর লিখলাম, আর মাইনাস হাফ এসি ভেক্টর থাকলো এই যে, কারণ কি এই এসিটা এখান থেকে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে হাফ এসি ভেক্টর থাকলো। এখন আমরা ডান পাশ থেকে একটা হাফ কমন নিতে পারি, কি করতে পারি বলতো, ডান পাশ থেকে একটা হাফ কমন নিতে পারি, তাহলে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু, যদি হাফ কমন নাও তাহলে এখানে বিসি আর এবি, তুমি একটু সাজায় দিয়ে এবি ভেক্টরটাকে আগে লেখো আর বিসি ভেক্টরটাকে পরে লেখো, তাতে কোনো প্রবলেম নাই। মাইনাস লেখা হচ্ছে এখানে এসি ভেক্টর, এই যে এসি ভেক্টর, ভেক্টর সাইন দিয়ে দিই। ওকে, একটু দেখো মূল ত্রিভুজটাকে দিকে তাকাও, মূল ত্রিভুজে যদি তুমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এদের ডিরেকশন একই দিকে, তো এই দুইটা ভেক্টরকে যদি তুমি যোগ করো তাহলে এন্টি ডিরেকশনে আছে কি, এন্টি ডিরেকশনে আছে হচ্ছে এসি, তাহলে এসি ভেক্টর লিখতে পারবা। আবারও বলছি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর যোগ করলে তুমি এসি ভেক্টর লিখতে পারবা, এখানে এসি ভেক্টর হচ্ছে লব্ধি। একটু যদি এবার মনোযোগ দাও, তুমি এখানে খেয়াল করো, এই দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এর পরিবর্তে কি লেখা যাবে, এসি ভেক্টর, তাহলে এডি ভেক্টর প্লাস হচ্ছে বি ই ভেক্টর প্লাস হচ্ছে সি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ, এখানে এটার পরিবর্তে লেখা যায় কি, যায় হচ্ছে এসি ভেক্টর, তাহলে এসি ভেক্টর মাইনাস হচ্ছে এসি ভেক্টর, তো এসি ভেক্টর থেকে এসি ভেক্টর মাইনাস করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, জিরোর সাথে হাফ গুণ করলে আবার কি হয়, সেটাও জিরো হয়ে যায়। তাহলে দেখো আমাদের কোশ্চেন কিন্তু প্রমাণ হয়ে গেছে। কোশ্চেন তাহলে কি প্রমাণ হলো, যে এডি ভেক্টর প্লাস হচ্ছে বিই ভেক্টর প্লাস হলো সি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর। তাহলে এবার আমরা আমাদের প্রশ্নটা দেখি, দেখো আমরা প্রশ্ন চাইছিলাম হচ্ছে এটা প্রমাণ করতে, দেখো অলরেডি আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। আমার মনে হয় যারা শুরু থেকে একদম মনোযোগ দিয়েছো তারা এটা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা জিনিস। আমরা তিনটা মধ্যমার জন্য তিনটা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে তিনটা সমীকরণ বানাইলাম, জাস্ট তিনটা সমীকরণকে যোগ করে দিলাম, আর প্রশ্নে যেটা বললো সেটা প্রমাণ হয়ে গেল। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।